আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেলে আসা ভালোবাসা গল্পের 34 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সোফায় বসে আছে বড়রা, তাদের মাঝে আদ্র টুকটাক কথাবার্তা বলছে। ফুবি এটা সেটা জিজ্ঞেস করছে আর আদ্র তার উত্তর দিচ্ছে। মিনিট দশেক বসে আর পারলো না। দিনের বেলা জ্বর না উঠলেও শরীর মাত্রা অতিরিক্ত দুর্বল থাকায় চোখ দুটা বারবার লেগে আছে। আদ্র উঠে দাঁড়াতে দাঁড়াতে মামুনের উদ্দেশ্য বলে গেল যাতে ভূমির হাতে একটা চা করে পাঠায় উপরে। আদ্রে উল্লেখ করে দেয় নামটা কেউ মাথা না ঘামালেও ফাহাদে ঠিকই তাতে নড়ে ওঠে। মুখের ভঙ্গি পরিবর্তন হয়ে আসে। আদ্র ভাই আপনার চা। দরজায় নক করে আজ ভূমি নিজ দায়িত্বে হাসি মুখে এসে দাঁড়ায় আদ্রের ঘরের সামনে। রুমটা বেশ অন্ধকার করে রাখা। এই দিনের বেলাও বাহিরে কটকটে আলোর ভিতরে প্রবেশ করার কোনো পা রাখেনি। এর সঙ্গে মোটা পর্দার আস্তরণ ভর দুপুরের কটকটে এই আলোর ভিতরে ঢুকতেও কঠিনভাবে বাধা সৃষ্টি করেছে। ভূমিরূপে পা রাখতে কিছুটা ভুকুসকালো। ধীর পায়ে পদক্ষেপ ফেলে ভিতরে ঢুকতে ঢুকতে ভাবতে লাগলো, আদ্র ভাইয়ের ঘরে এমন অবস্থা তো কখনো দেখিনি, আজকে আবার কি হলো। এক হাতে চায়ের মুখটা ধরে রাখা, অন্য হাঁটা উপরে তুলে আশ্রে চারপাশে বুলিয়ে আগালো সামনে। বিছানা কাছে যেতেই শক্ত কিছু একটা সাথে ধাক্কা খেলেও পড়তে পড়তে নিজেকে সামনে নেয়। চমকে উঠল সারা শরীর। কোনো রকম চায়ের মগটা ড্রেসিং টেবিলের উপর রেখে পুনরায় পিছন ফিরে লাইটের সুইচটা অন করে ঘুরতে বিছানার উপর দু হাত বক্ষের ভাঁজ করে পা ঝুলিয়ে বসে থাকা আদ্রি দেখে নজর পড়ে। মুখের কিংবা চোখের আকৃতি বোঝার কিংবা কোনো উপায় নেই। কিংকর্ত বিম্র হয়ে বসে আছে। ভূমি হতভঙ্গ হয়ে তাকালাও। হুট করে বলা নেই কোয়া নেই, আদ্রকে বসে থাকতে দেখে ভয় পেয়েছে বটে। এই মাত্র তো কাউকে দেখলো না, বা ভূমিদের ডাকবে কেউ তো কোনো সারা শব্দ দিল না। তাহলে হঠাৎ উনি কোথা থেকে উদয় হলো তা ভেবেই ভয় পাওয়া পরক্ষণে মনে পড়লো হয়তো একটু আগে আদ্রের পায়ের সাথে ধাক্কা খেয়েছিল। ভূমি অবাক হয়ে তাকিয়ে আছে আদ্রের দিকে। ভূমি যে তার ঘরে এসেছে, তার পায়ের সাথে লেগে হোঁচট খেতে খেতে বেঁচেছে, বা রুমে যে লাইটটা অন করা হয়েছে, এসবে কিছুই যেন তার জ্ঞান না। ধীর পায়ে এগিয়ে গেল আদ্রের সামনে। ধীর কণ্ঠে ডাকলো, আদ্র ভাই আপনি কি বসে বসে ঘুমাচ্ছেন নাকি? আদ্র আলগুছে মাথাটা তুলে দৃষ্টি রাখলো ভূমির দিকে। নজর তার বেশ স্বাভাবিক। মুখের কোনো রাগ দুঃখ খুশি কোনোটাই প্রকাশ পাচ্ছে না। ভূমি আদ্রের আচরণে পরপর অবাক হচ্ছে। আজ লোকটার কি হলো তা ভেবেই বেকুল হচ্ছে মন। দুপুরেও হুট করে কথা একটা জিজ্ঞেস করে আবার চলে গেল। কিছু জিজ্ঞেস করে কি করবে না ভাবতে এরই মাঝে আদ্র সুচালো কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, প্রতিদিন জামা কাপড় কে রোদে দেয়? আদ্রের প্রশ্নটা ভূমির কাছে স্বাভাবিক মনে হলো না। বুক কিঞ্চিত প্রসারিত হলো। দু উষ্টের মাঝে কিছুটা ফাঁক অংশে দেখা মিলল। আদ্র সমানভাবে তাকিয়ে আছে ভূমির মুখপানে। এখনও সে স্বাভাবিক, কিন্তু তা স্থির রইল না বেশি সময়ের জন্য। ভূমি চুপ করে থাকায় স্বস্তি দিল না। কণ্ঠস্বর ভারী হয়ে এলো। দ্বিগুণ ছাঁচালো কণ্ঠে পুনরায় শুধালো একই প্রশ্ন। ভূমি খানিক কেঁপে উঠল। আদ্রে এমন হুঙ্কারে ভয় পেয়েও কাপা গলায় জবাব দিল, প্রতিদিন তো খালায় দা পা দিয়ে আসেন, আজ তো মেহমান আসার জন্য ব্যস্ত ছিলেন, এই জন্য গিয়েছিলাম। ভূমির জবাবে আদ্র চক্ষু গোল করে এক অপরক নিঃশ্বাস ফেলল। নিজের বেড়ে ওঠা রাগ সংযত করাটা জরুরি। কিছু সেকেন্ডের জন্য দুকাক্ষিক পুনরায় চোখ বন্ধ করে নিল। আদ্রের ব্যবহারে ভূমি আহম্মক নয়, কেবল তাকিয়ে আছে, কিছু বলছে না। সে যে কেন এমন বকা শুনছে, বা কেন তার এই মুহূর্তে আদ্রের ব্যবহার ভয় করছে, কথা আটকে আসছে, কোনো ভয় মাথায় ঢুকছে না। আদ্র চোখ খুলে তাকালো। হাতে ধরে রাখা সিজারটা নিয়ে পাশে রাখলো। মুখে আলতো হাসি রেখা টেনে উঠে দাঁড়িয়ে ভূমির কাছে আগাতে আগাতে মোলায়েম কণ্ঠেই বলে, প্রয়োজন ছাড়া ছাদে যাবেন এই কিছুদিন, কাল থেকে রং জামা পরবে, সবসময় মাথায় কাপড় দিয়ে রাখবে কেমন? আদ্রে এতটা সহজ ভাষার সাথে ভূমি পরিচিত না। সে তাকালো ভাবহীন চাহনিতে। ভূমি অবাকের পর্যায়ে এই মুহূর্তে সীমা ছাড়া। সে কি ঠিক শুনলো? তার আদ্র ভাইয়ের কণ্ঠে এতটা মাধুর্যতা আছে তার জন্য? শুনে সারাশুল শিহরণ বয়ে গিয়েছে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। ভূমি কেন তা জানতে চাইল না। সমর্পণের মাথাটা বাম দিকে কাত করে হ্যাঁ জানালো। ভূমির সম্মতি পেয়ে আদ্র হাসলো। কেবল ঠোঁট কিছুটা প্রসারিত হলো, যাকে বলা যায় এক হাসিতে মুখ খুলেনি। ডান হাতটা উঁচিয়ে ভূমির মাথায় আলতা ভিজে থাকা চুলগুলো নিজের শক্ত তালুতে আলতো সুরায় নাড়িয়ে ধীর কণ্ঠেই বলল, যাও নিজের ঘরে গিয়ে রেস্ট নাও। ভূমি দাঁড়ালো না, পিছন ফিরে হাঁটতে শুরু করলো বাধ্য মেয়ের মতো। আদ্রের দরজায় বাহিরে এসে ফুস করে একটা ভারী নিঃশ্বাস ফেলল। এতক্ষণ যেন দমটা আটকে ছিল গলার কাছে। আরও কিছু সময় এভাবে থাকলে হয়তো সেখানে পড়ে যেত। আদ্রে অতিকার বোধ এই শাসন হুট করে শুয়ে দেওয়া। ভূমির ছোট মস্তিষ্কে স্নায়ু কোষগুলো বন্ধ করে দেয় নেয় উদ্দাম। এই লোকটা কি করেছে তার সাথে? আগে তো এমন হতো না, কিন্তু আজকাল লোকটার ব্যবহার যেমন বদলে গিয়েছে, ঠিক তেমনভাবে বদলে যাচ্ছে ভূমির মন মস্তিষ্ক। প্রেমে পড়লে বুঝি এমন হয়? ভূমি খুশিতে আত্মহারা। সে নিজেও খুশি ঠিক অঙ্গভঙ্গি দিয়ে প্রকাশ করবে তা খুঁজে পেল না। আটাশ দাঁত বের করে হেসে কুটিসুটি হয়ে লাফাতে লাফাতে এসে ঠেকলো নিজের ঘরে। দরজা খুলে এক লাফে গিয়ে ধূপ করে শুয়ে পড়ল নিজের পাতানো বিছানায়। এক পাশে শুয়ে আছে প্রিয়া। চোখটা মাত্র ধরে এসেছিল মেয়েটার। ভূমি এমন লাফিয়ে বিছানায় ধূপ করে পড়ার শব্দে প্রিয়া হুড়মুড়িয়ে উঠে বসে। কি হয়েছে তা জানতে স্তস্ত ভঙ্গিতে দিক দিক তাকাচ্ছে। পরপর ভুঁচিয়ে ভূমির দিকে তাকাতেই বেশ রাগ উঠে আসে। রাগী কণ্ঠে ধারণ করে বলে, এই ফাজিল কি হলো, এমন করলি কেন হঠাৎ? সারের মতো এত জোরে লাফালি যেন এক্ষুনি খাট ভেঙে পড়ে নিচে পড়ব। কত সুন্দর ঘুম আসছিল।
ভূমি প্রিয়ার রাগী কথায় পরোয়া করল না, কানে ঢুকে জন্য তার আয়ত্ত আনার ইচ্ছা জাগেনি। মুখে সেই ঠোঁটে টানা হাসি বজায় রাখা, কিছুটা উপর হয়ে বোনের কোমর জড়িয়ে ধরে আনন্দিত ভারী কণ্ঠে বলে, প্রেমে পড়েছে বান্ধবী, তোমার বোন প্রেমে পড়েছে। ভূমির এমন কথায় প্রিয়া চোখ বড় বড় করে ধাতব ভঙ্গিতে তাকায় ভূমির দিকে। অবাকে চরম পর্যায়ে পৌঁছতে ভাঙা গলায় প্রশ্ন করে, কি, কার প্রেমে, কখন, কিভাবে? আমি তো আগে শুনিনি, আমাকে বললি না তুই? উদ্বেগ উত্তেজনা মুখরিত রচনের কথাগুলো বলে পরপর গাল ফোলায় পুনরায় বলতে শুরু করে, তুই আমাকে পর করে দিলি, এমন একটা বিষয় লুকিয়ে রেখেছিস, তোর সাথে কথা নেই, যা। অভিমানের সরে কথাটুকু বলে ভূমিকে ঠেলে দূরে সরাতে নিলে ভূমি আলকা হাতে পাতানার শক্ত করে আনন্দিত কণ্ঠেই বলে, আরে বোন ধৈর্য ধর, বলছি তো নাকি, তোকে বলার সুযোগ তো পাইনি, কিভাবে বলবো? প্রিয়া রাগ করলেও তাই মুহূর্তে এক পাশে কুচিয়ে রাখলো। এখন রাগ দেখালে হবে না, তাকে তো বোনের প্রেমের কাহিনী শোনাতে হবে, সেটা জরুরি। কণ্ঠ ভারী করে বলল, বল তাহলে সব শুরু থেকে শেষ। উৎফুল্ল কণ্ঠে বলে তার আগে বল দুলাভাইকে। ভূমি প্রিয়ার কোমর ছেড়ে উঠে বসে দুবন মুখোমুখি হয়ে বসে আছে। প্রিয়া জানার জন্য উৎকণ্ঠা উত্তেজিত নয়নে তাকিয়ে আছে। উত্তেজনা দুই উষ্ঠ ফাঁক করে বসে আছে, কোনো ভরক্ষেপ নেই মেয়েটার। অধীর আগ্রহে বারবার চোখের উপরে ভুগুলো নেচে উঠছে। ভূমি লজ্জামাখা কণ্ঠে উৎক্ষিপণ তার গুছিয়ে রাখা পায়ের দিকে ফেলে স্পষ্ট সুরে বলল, আদ্র ভাইয়া। প্রিয়া যেন আরেক দফা অবাক হলো, বিস্মিত নয়নে তাকালো বোনের দিকে। ভূমির মুখে এই মুহূর্তে বলা নামটা শুনে বোন তার প্রেমে পড়েছে বিষয়টা হজম করতে পারলো। সে যে আদ্র ভাইয়ের মতো এমন একটা মানুষের প্রেমে পড়েছে, এটা ভাবতেই কেমন শরীরটা নাড়া দিয়ে উঠল। বিষয়টা হজম করতে কষ্ট হচ্ছে। প্রিয়ার মুখ থেকে আপনা আপনি উচ্চস্বরে ঠোঁট ফাঁক হয়ে বেরিয়ে এলো, কি, আদ্র ভাইয়া? ভূমি লজ্জা মাখা মুখে ছোটো ছোটো করে মাথা দোলালো উপর নিচ। কিভাবে, কখন ঘটলো এ ঘটন? আমাকে বিস্তারিত বল। প্রিয়ার কণ্ঠে উপচে পড়া প্রবল চিন্তা চাঞ্চল। চার চাহনি এমন যেন এই কথাটা না জানলে বিরাট বড় ক্ষতি হবে বা রাতে ঘুম হারাম হয়ে যাবে। না হওয়া তো কোনো কারণও নেই। এমন একটা শক্ত মানুষের প্রেমে বুঝি কেউ পড়তে পারে? না আছে তার কোনো হাস্যরজ্জ স্বভাব, না আছে সুন্দর কথা, সারাক্ষণ কেমন গুমরোর মতো মুখখানা ফুলিয়ে রাখে। কিভাবে ঘটলো তা জানি না, তবে ঘটে গিয়েছে। ভূমি সহজ কণ্ঠে জবাব দেয়। প্রিয়া বিজ্ঞান নেই দুই ভূ কুচকে কপালে ঠেকালো, মাথা দুলালো। কিছু একটা ভাব পরক্ষণে মুখ কিছুটা বাঁকিয়ে হেসে উঠল। তা বুঝলা, কিন্তু জল কতটুকু করলো? আদ্র ভাই কি তোকে পছন্দ করে নাকি? ভূমি পিয়ার করা প্রশ্নের লজ্জা হাসি সব বিদায় দিয়ে ঠোঁট উল্টে তাকালো। অজানা ভঙ্গিতে মাথা দুলিয়ে জবাবে বলল, সেটা জানি না, ওনার মাঝে ওই রকম কিছু তো আজও দেখলাম না। সবসময় কেমন ধমকে ধমকে কথা বলেন। তবে জানিস এইমাত্র কি হয়েছে? কথাটুকু বলতে বলতে ভূমির মুখে পুনরায় আলোকিত হয়ে উঠে পুনরায় একরাশ লজ্জা ভর করে মুখের সমস্ত পার্টি খুলে করে স্তর হয়ে বলে, ভাইয়া আমার সাথে কেমন কোমল কণ্ঠে কথা বললেন, আমার প্রতি অধিকার বোধ দেখালেন, আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। ইস! প্রিয়া বোনের অবস্থা দেখে হাসলো। আসলে পাগলি মেয়েটা, এতটুকুই এত খুশি যেন কি পেয়ে গিয়েছে। যদি সত্যি সত্যি ভাইয়া ভালোবাসেন তো জানি না কখন কি করে। তবে ভয় এটাও পেল, যদি আদ্র ভাই ভূমির নিজের করে না চায় তখন। ড্রয়িং রুমের সোফায় বিকেলে চায়ের আসর জমেছে। বাড়ির বড়রা সবাই এক পাশে বসে নিজেদের মাঝে কথা বলছেন আর পরপর চায়ের কাপে চুমুক দিচ্ছেন। ছোট সদস্যরা যে যার মতো করে গল্প করছে, হাসাহাসি। আশার মাথাছে কেউ চিপস খাচ্ছে তো কেউ বা মুড়ির বাকেট নিয়ে মুড় করে চা চিবিয়ে খাচ্ছে। পাশে সিঙ্গেল সবাই বসে ফোনের দিকে নজর ফেলে বসে আছে আদ্র। তার হাতে মাঝারি সাইজের একটা মগ, এটা তার জন্য বরাদ্দকৃত। চা কফি যাই খাক এটাতে দেওয়া লাগবে। একটু পরে মুখে তুলো আর নামিয়ে তা পুনরায় হাতে ঠেকিয়ে পাশে ধরে রাখলো। আর ঠিক সামনেটায় ফাহাদ সাদাব বসে কথা বলছে। কথা আর কি, রাজনীতি রিলেটেড কথাই হচ্ছে। দেশে যখন ছিল ফাহাদ নিজের নামটা রাজনীতিতে খাতায় লিখিয়েছিলেন, বেশ জুড়েও গিয়েছিলেন অল্প বয়সে এই পদে। কিন্তু তা স্থায়ী হতে দেননি ফাহাদের বাবা। একমাত্র ছেলে, তার কখনো এই পদে নিজেকে চড়াতে দেননি। বিভিন্ন কৌশল করে ছেলেকে পাঠিয়ে দিয়েছিলেন দেশের বাহিরে। ফাহাদ যেতে বেশ দ্বিমুদ্রি প্রকাশ করেছিল। তা তার ছিল কেবলই এই ভূমির জন্য, কিন্তু বয়স কম ছিল যে কেউ শুনেনি তার মনের আহাজারি। বাবা জোরাজুরিতে যেতে বাধ্য হয়েছিল। বাড়ির দুই কর্তা এখনো ফিরেনি। রাত হবে অফিস থেকে বাড়ি ফিরতে। সকলে যে যার মতো করে কথা বলায় ব্যস্ত। এরই মাঝে মিসেস তাহমিনা হাস্য উজ্জ্বল কণ্ঠে বড় ভাবির দিকে তাকিয়ে বলেন, ভাবি, আমাদের আদ্ররা তো বয়স হলো। মাশাল্লাহ, দেখতে হয়েছে সকলের নজর কাড়া। তা বলছে কিছু ভাবছেন নাকি ঘরে একটা লক্ষ্মী আনার কথা বাড়িটা উজ্জ্বল মুখের করতে? মিসেস তাহমিনার হঠাৎ এমন কথায় উপস্থিত সকলের দৃষ্টি ফিরে সেদিকে। আদ্র মোবাইল স্ক্রিন থেকে নজর সরিয়ে একবার তাকায় নিজের ফুপির দিকে। মুখে কিছুটা বিরক্তি ভাব ফুটে উঠলেও তা প্রকাশ করে না। পুনরায় চোখ নামায়। নিজের মায়ের এমন কথা শুনে প্রিয়া চট করে তাকায় বোনের দিকে। পরপর আদ্রিও তাই করে ভূমি স্তব্ধ ভঙ্গিতে বসে আছে। চোখ দুটো গোল গোল করে তাকিয়ে আছে ফুপির মুখের দিকে। মুখে পোড়া চিপসটা পুপ চিবোতে পারেনি ঠিকভাবে। যেভাবে হা করে মুখের মাঝে রেখেছিল ঠিক সেভাবে আটকে গিয়েছে। স্তব্ধ হয়ে গিয়েছে যেন। প্রিয়া আলতো হাতে ধাক্কা দিল ভূমিকে। ভূমির হুঁশ ফিরতেই পট করে তাকালো আদ্রের দিকে, কিন্তু তারই মাঝে কোনো ভাবভঙ্গি নেই।
সে কি শুনেনি মাত্র ফুফি কি বলল? তার কাছে যেন এই কিছুই না। ভূমি উজ্জ্বল ফর্সা চমকে চেহারাটা অন্ধকারে ছায়া এসে ভর করলো। নিজের উপর কারো তীক্ষ্ণ নজর চেয়ে আছে তা বুঝতে পেরে আদ্র চোখ উঁচিয়ে চায় ভূমির দিকে। গোল গোল চোখে এখনো মেয়েটা তাকিয়ে আছে। ধীর গতিতে চোখ নামালো আদ্র থেকে, ধের ঘুরিয়ে ফেললো মিসেস তাহমিনার দিকে। কি বলছে তা শুনতে? হ্যাঁ, তা তার বলতে আমি তো চাইছি ছেলেটাকে বিয়ে দিয়ে ঘরে এবার অন্তত একটা লক্ষ্মী নিয়ে আসি। কেমন হয়ে গিয়েছে আমার হাসি খুশি বাড়ি মাতিয়ে রাখা ছেলেটা। তোমার ভাইও বলে এ কথা, কিন্তু তার নিজের ছেলেকে গিয়ে বলার সাহস করে না। আমাকে বলে কি কোনো লাভ আছে তুমি বলো? তার ছেলে কি এই বিষয়ে আমার কথা শুনবে? তা তো ঠিক বলেছো। ভাইয়াকে বলো আদ্রের সাথে কথা বলতে। আমার পরিচিত একজন আছে চোখে, মেয়েটা দেখতে যেমন স্বভাবটা মাশাল্লাহ। এই মেয়েকে এক দেখায় আমার এতটা মনে ধরেছে, হাতছাড়া করতে যেন মনই ছাই দিচ্ছে না। মিসেস তাহমিনার কথায় দুজার সঙ্গ দিলেন, মাথা দুলিয়ে আনন্দ মাখা কণ্ঠে বলেন, হ্যাঁ বলে দেখবো, তবে তুমি দেখো কিভাবে কি করা যায়। দুই ননদ ভাবির কথার মাঝে আর চোখে একবার তাকায় আদ্রের দিকে। সে এখনো একইভাবে বসে আছে। আদৌ কথাগুলো আদ্রে কান অব্দি পৌঁছালো কিনা তা বোঝার উপায় নেই। তারা বেশ জোরেই বলল কথাগুলো। তারা যে আদ্রকে শুনিয়ে শুনিয়ে ইচ্ছে করে কথাগুলো বলেছে তা আদ্র বেশ ভালোই জানে। পাত্তা দিল না আদ্র। বিয়ে বিয়ে এই তো সেই এসেছে পর্যন্ত শুনেছে। আদ্র বেশ ভালোই জানে সে যতই যা বলুক মা নামক মানুষগুলো কখনো এসব বাদ দিবে না, বরং রিয়েক্ট করলে উল্টো ধরে বসবে। ছেলে যে তাদের এতই শক্ততা ভেবে দুজনে ফুক করে নিঃশ্বাস ছাড়লো। তারা তো চেয়েছিল ছেলেটা যদি একটু রিয়েক্ট করে বা চেয়ে ওঠে তাহলে তো কিছু একটা করা যেত, কিন্তু সে তো ভাবনশীলভাবে বসে আছে। চলবে, পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়ে গেছে, তো সবাই দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।